প্রত্যেক নির্বাচনের আগে ইস্তেহার ঘোষণা হয়, কার্যত নির্বাচনী ইস্তেহার। সেটা আমরা দেখেছি, তৃণমূল কংগ্রেসও ঘোষণা করেন, বিজেপিও ঘোষণা করেন, সবাই। তারা কি কি করতে চাই, সেই পার্টি কি কি করবে তারা যদি ক্ষমতায় আসে, সেটা আমরা জানতে পারি। কিন্তু এই মুহূর্তে নির্বাচনী ইস্তেহার বিজেপি মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। কারণ কেন, মানুষ মতামত জানাবেন, তাদের কি চাই সেই অনুযায়ী তারা ইস্তেহারে মানুষের মতামতকে গুরুত্ব দিতে চান। সেই রকম একটা কমিটিও গঠন হয়েছে। শ্রমিক ভট্টাচার্য নিজে কালকে প্রেস কনফারেন্স করেছেন। শ্রমিক ভট্টাচার্য বলছেন সাংবাদিকরাও জানাতে পারেন, এমনকি আমাদের উদ্দেশ্যে এরকমও বলা হয়েছে আপনারাও জানাতে পারেন, আমরা গুরুত্ব দেবো। আপনারা কি চাইছেন, আপনাদের নাম আমরা বলবো না, আপনাদের নাম আমরা গোপন রাখবো, কিন্তু আমরা অবশ্যই আপনাদের মতামতকে গুরুত্ব দেবো। এইভাবেই কিন্তু তারা এরকম মানুষের বিভিন্ন জায়গায় ড্রপ বক্স রাখা থাকবে, পেন রাখা থাকবে, ছোট্ট একটা স্লিপ রাখা থাকবে, তাতে মানুষ কি চাইছে, এই মুহূর্তে বাংলার মানুষ কি চাই। তাহলে নির্বাচনী ইস্তেহারে বাংলার মানুষকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। তাদের ইস্তেহারেই প্রথম নির্বাচনের প্রথম ফার্স্ট যেটা পদক্ষেপ হয়, সেই পদক্ষেপেই মানুষ গুরুত্ব পাচ্ছে। কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। প্রথমেই কিন্তু মানুষ গুরুত্ব পাচ্ছে বিজেপির। থেকে বিজেপি শিখছে, এটা ভালো। 2021 সালে ওই জাস্টিন না কি হোটেল, ওয়েস্টিন হোটেলের মানে অমিত শাহর হাত ধরে নির্বাচনের কয়েকদিন আগে, মানে শুরু হওয়ার কয়েকদিন আগে, অত্যন্ত ভালো কাগজের কিছু ভালো মলাটে ইস্তেহার বের হলো। মানুষ পড়েনি, জানে না, বোঝে না। ফলে শেষ পর্যন্ত মানুষের ইস্তেহার, এই ভাবনাটা কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অনেক পুরনো ভাবনা। এমনকি ইউরোপে বা আমেরিকার মতন গণতান্ত্রিক দেশেও অনেক রাজনৈতিক দল ড্রপ বক্স রাখেন, যাতে তার কর্মী সমর্থক সাধারণ মানুষ মতামত দেন, তার উপর ভিত্তি করেই তারা চূড়ান্ত ইস্তেহার ঘোষণা করেন। এটা অনেক অনেক রাজ্যে হয়। হ্যাঁ, বিজেপি অবিজেপি এরকম অনেক আছে, কংগ্রেস শাসিত রাজ্য হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় 11-তে যখন ক্ষমতায় আসেন, প্রায় এইরকম ধরনের একটা মানুষের ফিডব্যাক কিন্তু নিয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায় দায়িত্বে ছিলেন, এরকম একটা নিয়েছিলেন। ফলে এটা খুব যে অভিনব তা নয়, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইনভলভমেন্টের জন্য, জানার জন্য। মানে তুমি কল্পনা করতে পারবে না, তুমি 5 জনকে নিয়ে ইস্তেহার কমিটি তৈরি করলে, কিন্তু তুমি যদি এটা ওপেন রাখো দলের মধ্যে বা দলের বাইরে, তুমি কত ধরনের সাজেশন পেতে পারো তোমার ধারণা নেই। কত ধরনের সাজেশন পেতে পারো। না না, গোপন থাকার কি আছে? আমি ধরো, আমি তো তোমার সামনে আমি বলে দিচ্ছি যে তুমি যদি আমায় জিজ্ঞেস করো, তা একদম প্রথমেই আমি তো বলবো যে পশ্চিমবাংলায় হিংসামুক্ত গণতন্ত্র চাই। বিজেপি কেন, মানে আমি যদি XYZ যে কোনো রাজনৈতিক দল বলে, তাহলে প্রথম কথা হলো পশ্চিমবাংলাতে হিংসামুক্ত গণতন্ত্র চাই, রক্ত চাই না, একদম রক্ত চাই না। একটা হিংসা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ চাই, এবং যেখানে প্রতিটি মানুষ নির্ভয়ে বিভিন্ন রাজনৈতিক দল করতে পারবে, মিটিং মিছিল করতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, জার্নালিস্টদেরকে গ্রেপ্তার করা হবে না, জার্নালিস্টদের ভয় দেখানো হবে না, বা তাদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধে দিয়ে পোষ্যও বানানো হবে না। স্যারের কথা, স্যার নিশ্চয়ই ড্রপ বক্সে সুযোগ পেলে ফেলবেন না, না। আমি ফেলবো না। না দেখো, মানে আমরা কনসালটেন্ট হিসেবে কাজ করি, তাহলে আমরা মানে ওই কোনো রাজনৈতিক দল চাইলো আর বিনা পয়সায় ছেড়ে দিলাম, ও ও ও ও বান্দা আমি। তো কিন্তু আমার প্রশ্ন নাগরিক জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো যে হিংসাতে মানুষ ক্লান্ত। ফলে হিংসা মুক্ত একটা বাংলা সত্যি মানুষ চায়, আমি মনে করি। এবং একই সাথে তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই যে তুমি যদি ওপিনিয়ন নাও, মানুষের ওপিনিয়ন নাও, তাহলে দেখবে ম্যাক্সিমাম লোক বলবে যে এই রাজ্যের ছেলে পেলেদের চাকরি যাতে হয়, অন্ততপক্ষে শিল্পায়ন ঘটে, SSC প্রতি বছর হয়, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা, 6 লক্ষ সরকারি পদ পূরণ হয়, যাতে করে মধ্যবিত্ত কিছু চাকরি পায়, এবং এবং দুর্নীতি মুক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তার জন্য লোকায়ুক্তর মতন প্রতিষ্ঠানকে শক্তিশালী করে জেলা স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে। জেলা লোকায়ুক্ত, রাজ্য স্তরের লোকায়ুক্ত যারা সরাসরি দুর্নীতি দমনের উদ্যোগগুলো নিবে, তদন্ত করবে, শাস্তি দেবে। আবার একইভাবে জেলা স্তরেও লোকায়ুক্ত চাই। অংশগ্রহণমূলক গণতন্ত্র, যে কোনো মানুষকে তুমি জিজ্ঞেস করবে পঞ্চায়েত পুরসভার কাজগুলো যাতে মানুষের কথা, মানুষের ভাবনা বা মানুষের সাথে কথা বলে হয়। মানুষ যদি অংশই না নিতে পারে এই গণতন্ত্রের কি মূল্য? এই যে ধরো যারা আমাদের দেশে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলেছে তারা গ্রাম সভা তৈরি করেছে, গ্রাম সংসদ তৈরি করেছে, কেন? যাতে প্রত্যেকটা মানুষ তো আর এমএলএ হতে পারবে না, এমপি হতে পারবে না, কিন্তু সরকারি ব্যবস্থায় তারা যাতে যুক্ত হতে পারে। সেই কারণেই না গ্রাম সভা, গ্রাম সংসদ, যেটা তৃণমূল উঠিয়ে দিয়েছে। বিজেপি কি শুধু নয় স্যার, কার্যত তারা এই অধিবেশনের শেষ দিনে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনো রকম অনাস্থা আনা যাবে না এরকম 3 বছরের আগে এইটাও পাস করিয়ে নিয়েছে শেষ মুহূর্তে। হ্যাঁ, মানে সেটাও কিন্তু ডেমোক্রেসির জন্য খুব একটা ভালো খবর নয়। এটা 2.5 বছর। ধরো ধরো একটা পঞ্চায়েত তৈরি হলো, কোনো কারণে পঞ্চায়েতের অধিকাংশ সদস্য সেখান থেকে সমর্থন সরিয়ে নিল, তাহলে সেই প্রধানকেই কি কাজ 3 বছর চালাতে হবে? রাখতেই হবে, একদম। তাহলে তার পেছনে সংখ্যাগরিষ্ঠ না থাকলে সেটা গণতন্ত্র হলো কি করে? মনে করো পঞ্চায়েত নির্বাচনের পরে দেখা গেল একজন ব্যক্তি রামবাবু তিনি প্রধান হলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্য তাকে সমর্থন করলো, তিনি এমন কিছু খারাপ কাজ করতে শুরু করলেন যে সদস্যরা বিরক্ত হয়ে তার থেকে সমর্থন সরিয়ে নিল। তারপরেও যদি তিনি প্রধান হিসাবে কাজ করে যান, সেটা আর যাই হোক গণতান্ত্রিক পঞ্চায়েত হলো না, গণতান্ত্রিক পঞ্চায়েতই থাকলো না, অগণতান্ত্রিক পঞ্চায়েত হলো। তাহলে পঞ্চায়েত, পুরসভা এগুলো হলো মানুষের অংশগ্রহণের জায়গা। তাহলে মানে যে কোনো মানুষ চাইবে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিক যে আমরা পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম সভা, গ্রাম সংসদের মিটিং করব, মানুষকে সেখানে যুক্ত করব, তাদের মতামতের ভিত্তিতে সরকার পরিচালিত হবে। পুরসভাতে ওয়ার্ড কমিটি, ওয়ার্ড সভা গঠন করব, সেখানে তাদের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। এই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় না কোনো বিরোধ আছে। একইভাবে নারী সুরক্ষার প্রশ্ন, এ নিয়ে আমার মনে হয় না পশ্চিমবাংলায় মানে কোনো মানে মানুষ, তুমি যদি একটা ওপিনিয়ন পোল করো যে এটা কি মানে অগ্রাধিকারের মধ্যে আছে আপনার, দেখবে তুমি 100-র মধ্যে 100% মানুষ বলছে যে পশ্চিমবাংলায় মহিলারা নিরাপদ নন এবং দিনকে দিন বাংলায় নিরাপদহীন হচ্ছে। গোলাপ গোলাপ বন্দুক বোমের শাসন চলছে, বহু মেয়েরা মানে অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। ফলে একটা নিরাপত্তা সহ মানে নারীর ক্ষমতায়নের সরকার কাজ করবে, সেই প্রতিশ্রুতি সরকার দিক। এইভাবে কিন্তু তুমি মানুষের যদি ওপিনিয়ন নাও, তাহলে সেই ওপিনিয়ন থেকে দিয়ে তুমি ইয়ে তৈরি করতে পারবে, ইশতেহার তৈরি করতে পারবে, সেটা অনেক মানুষের কাছে পৌঁছায়। আমি বলি যে 5জন বিশেষজ্ঞকে বসিয়ে ইশতেহার তৈরি করার থেকে মানুষের কাছে যদি তুমি মতামত চাও, মানুষের কাছে যদি তুমি যাও, গিয়ে তাদের অভিমত সংগ্রহ করো, দুইভাবেই হতে পারে। দেখো আমাদের মতন দেশে মানুষ মানে সাজেশন দিতে ভয় পায়, বাবা আমি আবার বিজেপিকে সাজেশন দিব, ওই যে তুমি এইমাত্র বললে না রিপোর্টারদের নাম জানানো হবে না, গোপন রাখা হবে। কেন গোপন রাখা হবে রে বাবা? একটা গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দলের ইশতেহারে কেউ পরামর্শ দিতেই পারে, কিন্তু এখানে দিলে বিপদ আছে যে তুমি সেই মুহূর্তে বিজেপির লোক হয়ে গেল। এখানে তো স্যার দালাল শব্দটা আর বিজেপির ট্যাগটা, মানে ধরুন আমি শাসকের পক্ষে বলছি না মানে আমি বিজেপি, এটা খুব সহজে একদম আপনার সঙ্গে যোগ করে দেওয়া যায়। একদম। আপনি যেদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলছেন, তাহলে আপনি বিজেপি হয়ে যাচ্ছেন। মানে আপনি বাম কংগ্রেস আপনাকে কিছু বলবে না, আইএসএফ ও বলবে না, কিন্তু বিজেপি বলে দেবে। দেখো রাজনীতির মানে টলারেন্স, এখানে সহনশীলতা খুব কম। তোমার মনে থাকতে পারে যে দিল্লির নির্বাচনের আগে তোমার চ্যানেলেই আমি বলেছিলাম যে বাজেটের প্রভাব পড়বে এবং বিজেপির জয়ের সম্ভাবনা আছে, কিন্তু পুরনো একটা ভিডিও বিজেপি বাজারে এমন ভাবে খাইয়ে দিল এবং বিজেপির যে সমস্ত নেতারা সেই সমস্ত পোস্টগুলো করেছে আমি সবাইকে চিনি, এবং সেটা আবার কুণাল ঘোষ মানে শেয়ার করে বাজারে ছাড়লো।
বিজেপির পোস্ট কুণাল ঘোষ শেয়ার করছে, সেটা আমি কিন্তু বিরলতম ঘটনা, তোমার চ্যানেলে আমি বলেছি সেই কথা, আমি মেইন চ্যানেলগুলোতেও বলেছি। ফলে এখানে তুমি বুঝতে পারছো তো যে আমার মানে রাজনীতি গতিশীল। 1 মাস আগে ভোটারের ফলাফল দেখে, মানে ওপিনিয়ন পোল দেখে আমি একটা কমেন্ট করেছিলাম যে দিল্লিতে মানে বিজেপির জয়ের সম্ভাবনা কম। আবার বাজেট যেদিন 3 দিন আগে, ভোটের 3 দিন আগে বাজেট দেখে বললাম মধ্যবিত্তের বাজেট, এবং বিজেপি মূলত মধ্যবিত্তদের জায়গা এবং কর্মচারীদের জায়গা, যে ট্যাক্স, হ্যাঁ দিল্লি, যে ট্যাক্স ছাড় মোদি দিচ্ছেন, তাতে দিল্লিতে জয় নিশ্চিত। অথচ পুরোনো ভিডিওটাকে সামনে রেখে আমাকে দাগিয়ে দেওয়া হলো কিভাবে বিজেপির তরফ থেকে, সেটা তুমি দেখেছো। ফলে আমি তোমায় বলছি এখানে মানুষ ভয় পায়, কিন্তু এটাও নয়, এমনকি বারবার আপনাকে আপনার উদ্দেশ্যে বলা হয়, আমি দেখেছি যে আপনি যা বলেন তা তো মেলে না, তাহলে কি করে হবে? আপনি যেটা বলেছেন 24-এ তো মেলে না, উল্টো হয়েছে, তাহলে কি করে আপনি এখন এই কথাটা বলছেন? এই এই মন্তব্য আপনাকে টিভি চ্যানেলে বসে। এবং 24-এ কি বলেছি, 24-এ কি বলেছি, 24-এ কি বলেছি যে বিজেপি ক্ষমতায় আসবে বা তৃণমূল ক্ষমতাচ্যুত হবে? আমরা বলেছি, হ্যাঁ মেলেনি শব্দটা বলতেই পারে, আমরা এস্টিমেট করেছিলাম তৃণমূল 164 থেকে 170টা আসন পাবে, রেকর্ডেড আছে 164 থেকে 170 তৃণমূল আসন পাবে। 24-এর কথা বলছি স্যার, 24-এও আপনাদের মেলেনি এই যে হ্যাঁ সাংসদ। মানে 21-এ বলছি আমি। আর 24-এ, হ্যাঁ এটা এটা বলতেই পারে যে 24-এ এস্টিমেটেড যে সংখ্যা, সেই সংখ্যার থেকে অনেক কম বিজেপি আসন পেয়েছে, এটা এটা বলতেই পারে, এটা এবং বলার মধ্যে। এবং তোমাকে বলছি সেফোলজি 100% বিজ্ঞান, এই দাবি কখনোই করা হয় না। যে কোনো চ্যানেলে যখন কোনো কিছু মন্তব্য করি আমরা, বিশেষ করে আমি তো বলি যে দেখুন, এর কোনো বিজ্ঞান ভিত্তি নেই, মানে আপনি জ্যোতিষী নয়। এই আমি জ্যোতিষী মিলিয়ে দিতে পারবো, এবং এটা কতগুলো অনুমানের উপর ভিত্তি করে, কতগুলো ভেরিয়েবল বা উপাদানের উপর ভিত্তি করে, মানুষের মতামতের উপর ভিত্তি করে আমরা নিয়ে একটা আপনাদের সামনে প্রজেকশন করছি। এটা 100% ন্যাচারাল সায়েন্স নয় যে 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেন মিলে জল ভারতেও হবে, বাংলাদেশেও হবে, পাকিস্তানেও হবে, আর রাশিয়াতেও হবে। এখানে প্রতিনিয়ত নির্বাচনকে প্রভাবিতও করা হয়। পশ্চিমবাংলাতে শুধুমাত্র মানুষের মন বুঝলেও হবে না, ভোটের রাতে কি হয়ে যাবে কেউ বলতে ভোটের আগের দিন রাতে কি হয়ে যাবে, ভোটের সময় কি হয়ে যাবে কেউ জানে না, এমনকি কাউন্টিং সেন্টারে কি হয়ে যাবে কেউ বলে না। ফলে এখানে মেলানোটা আরো কঠিন। পারে। এবার আমি বলছি, এই যে নির্বাচনী ইস্তেহারের জন্য ড্রপ বক্স, সেক্ষেত্রে কিন্তু বিজেপি বাউন্সার, আপনি যদি বলেন মানুষের মতামতকে গুরুত্ব দিয়েছে, তাহলে তৃণমূল যদি, এখন তৃণমূলের কাছেও তো চাপ বাড়ছে, ওরা এটা করে দিল আমাদের থেকে আগেই, আমরা তাহলে কি করবো? যদি আগে প্রচার, মানে ধরো এটাও দেখার যে তুমি তো ড্রপ বক্স খুলে দিলে, ভালো করেছো, বেশ করেছো, ভালো কাজ করেছো বলবো। কিন্তু তোমার যদি শেষ পর্যন্ত ওই দিল্লির নেতাদের জন্য অপেক্ষা করে ওই ভোটের 2 দিন আগেই আবার ইস্তেহারটা প্রকাশ করতে হয়, তাহলে কোনো মূল্য থাকলো না। ফলে না চালে বিশ্বাস নেই। ফলে ড্রপ বক্স শুরু হলো, কিন্তু শেষ কোথায় হবে? 18 তারিখ পর্যন্ত লাস্ট ডেট উনারা রেখেছে, 18ই ফেব্রুয়ারির মধ্যেই জানাতে হবে। তারপর উনারা নিশ্চয়ই উনারা একটা ডেট কিন্তু বেঁধে দিয়েছে। ইম্পর্টেন্ট হলো ইস্তেহারটা ঘোষণা কবে করা হবে। যদি তুমি নির্বাচনের আগের দিন আবার ওয়েস্টিন হোটেলে অমিত শাহর হাত ধরে ঘোষণা করো, কোনো লাভ নেই। যদি তুমি অন্ততপক্ষে আহ, আহ, 2 মাস আগে ঘোষণা করে মানুষের বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় প্রচার, ব্যানার, পোস্টারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারো, তবেই একমাত্র তার প্রভাব পড়তে পারে। ফলে বিজেপি শেষ পর্যন্ত দিল্লির নেতাদের অপেক্ষায় থাকবে, মানে চূড়ান্ত ভোট, মানে ইশতেহার প্রকাশের জন্য, নাকি যেভাবে ড্রপ বক্স খুললো ততটাই দ্রুততার সাথে ইশতেহার প্রকাশ করবে, সেটা দেখার। না চালে যেমন বিশ্বাস নেই, তেমনি না দেখলে বিশ্বাস নেই। দিল্লির নেতারা শেষ পর্যন্ত যদি বলে আমাদের তরফ থেকে স্যাংশন নিয়েই প্রকাশ করতে হবে, তাহলে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা থাকছে, আমার একটা আশঙ্কা থাকছে। দ্বিতীয় যে বিষয়টা, এরকম মানে রাজ্যের মানুষের কতগুলো, যেমন তোমাকে শুরুতেই বললাম যে হিংসামুক্ত বাংলা মানুষ চাইছে প্রতিদিন, মানে বেকাররা সত্যি মনে প্রাণে চাইছে যে প্রতি বছর এসএসসি হোক, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে উঠুক, একইভাবে 6 লক্ষ সরকারি কর্মচারীদের নিয়োগের কথা বলা হোক। একই সাথে এই যে রাজ্যটাকে যে জায়গায় আর্থিকভাবে নিয়ে গেছে, এখন 8 লক্ষ কোটি টাকার হলো দেনা,
এই দেনা কি করে মিটবে? মানুষ এটাও কিন্তু প্রশ্ন করবে যে আপনারা তৃণমূলের লক্ষ্মীর ভান্ডারের বিকল্প হিসাবে আপনারা অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন ৩,০০০ বললেন, বিভিন্ন ভাতা আপনারা দ্বিগুণ করে দিচ্ছেন, তাহলে এই বিপুল পরিমাণে টাকা কোথা থেকে আসবে? মানে এই যে লোন তৃণমূল কংগ্রেস করে গেল ৮ লক্ষ কোটি টাকা, সেই ৮ লক্ষ কোটি টাকা লোন পরিশোধ দেওয়ার পরে তারপরে আপনি যেভাবে সমস্ত ভাতাগুলোকে দ্বিগুণ করছেন, তারপরে সেগুলোকে মিটিয়ে আপনি সত্যি উন্নয়ন করতে পারবেন? আপনার কাছে কি জাদু কাঠি আছে যে ইস্তেহারে গুলোতে আপনি বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, যেগুলো জনতার ইস্তেহার বলছেন বটে, কিন্তু আর্থিক সঙ্গতি কি থাকবে? আর্থিক আর্থিক সংগতি যদি বলেন আপনি, আমি বিধানসভার এই যে বাজেট হয়েছে, তাতে যে বাজেট হয়েছে ১০০%-র মধ্যে ৫৬% তো কেন্দ্রের টাকা। যে বাজেট ঘোষণা করা হয়েছে নির্বাচনী কার্যত, এই যে বাজেট ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, এর মধ্যে তো ৫৬% টাকা কেন্দ্রের, আর বাদ বাকিটা আমাদের রাজ্যে। হ্যাঁ, কিন্তু মানে এইবার তো সেটা বিজেপি কয়েক গুণ বাড়াচ্ছে, ভাতাগুলো ডবল করছে, ঋণ বাড়ছে, তাহলে বিজেপির টাকা আয়টা কোথা থেকে হবে? কেন্দ্রীয় সরকারকে শিল্প করবে বা বিভিন্ন রকম করার আগে তো টাকা লাগবে রে বাবা। এই যে ইমিডিয়েটলি শুভেন্দু আজকেও জনসভায় বলছেন যে যে মাসে ক্ষমতায় আসবো সেই মাস থেকে ৩,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার, মানে ওদের নাম অনুসারে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। ৩,০০০ টাকা, বিভিন্ন ভাতাগুলো ডবল দিচ্ছে। ইমিডিয়েট টাকাটা কোথা থেকে আসবে? ইমিডিয়েট টাকাটা তাহলে বিজেপিকে বলতে হবে ইস্তেহারে যে টাকার উৎসগুলো কোথায় থাকবে। মানে লজিক্যালি কিন্তু এই কথাটা যদি ইস্তেহারে না থাকে, অঙ্ক কষে দেখিয়ে দিতে হবে, এবং কেন্দ্র কি সত্যি আলাদা করে প্রতিশ্রুতি দিচ্ছে? চন্দ্রবাবু নাইডুকে কিন্তু বিপুল পরিমাণে টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন, নীতিশ কুমারকেও গত বাজেটে বিপুল পরিমাণে টাকা দিয়েছেন বিহারে। না না, ওটা না, বাজেটে টাকা দিয়েছেন, কিন্তু হয় তাহলে মানে ইস্তেহারে বলতে হবে যে নরেন্দ্র মোদী মানে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সাহায্য করবে, বা আমরা ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সরকার এই টাকা দিবে। সেটা সেটা কি কেন্দ্রীয় সরকারের পক্ষে সম্ভব? কারণ কেন্দ্রীয় সরকার কোন একটা দলকে মানে ইস্তেহারে পূরণ করবার জন্য, ইস্তেহারে মানে তাদের বক্তব্য পূরণ করার জন্য, প্রতিশ্রুতি পূরণ করার জন্য কেন্দ্র কি টাকা দিতে পারে? যে পারে না। তাহলে বিজেপি যে ইস্তেহার প্রকাশ করতে যাচ্ছে, সেই ইস্তেহারের বিষয়গুলো মেটানোর জন্য যে টাকা দরকার হবে, সেই টাকা বা আয় কোথা থেকে আসবে? মমতা ব্যানার্জিও যখন লক্ষ্মী ভান্ডার ঘোষণা করেছিল নির্বাচনের আগে, অঙ্ক কষে দেখিয়ে দিয়েছিল, মানুষ তো বিশ্বাস করেছিল মমতা ব্যানার্জির কথা। দেখো, দুটো জিনিস, একটা হলো লক্ষ্মীর ভান্ডার অলরেডি ইমপ্লিমেন্টেড, লক্ষ্মীর ভান্ডার লোক পাচ্ছে। তেমন তো স্যার মহারাষ্ট্রে পাচ্ছে, দিল্লিতে পাচ্ছে, মধ্যপ্রদেশে পাচ্ছে। আপনি যদি বলেন বিভিন্ন জায়গায় তো বিজেপি যেখানে সরকার আছে, লাডলি বাহন যোজনা ২,৫০০, কোথাও ১২০০, কোথাও ১৫০০, এভাবে তো পাচ্ছে। দেখো, এই অঙ্কটা একদম পরিষ্কার। যদি হাতে গরম টাকা যে দেয়, তার গুরুত্ব অনেক বেশি। তুমি প্রতিশ্রুতি দেবে আর আমি দিয়ে ফেলেছি, দুইয়ের মধ্যে তফাৎ আছে। তার মানে প্রতিশ্রুতি যে দেবে তাকে অনেক বিশ্বাসযোগ্য ভাবে বলতে হবে যে আমরা ক্ষমতায় আসলে কোথা থেকে টাকা আসবে। না হলে কিন্তু মানুষ শুধুমাত্র শুষ্ক কথায় বিশ্বাস করবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি দিচ্ছেন, যেভাবেই হোক লোন করে দিচ্ছেন, সর্বনাশ করে দিচ্ছেন, যাই করে হোক দিচ্ছেন। কিন্তু বিজেপি প্রতিশ্রুতি যদি দেয় ৩,০০০ টাকা করে আমরা মহিলাদেরকে দেব, তাহলে তাকে বিশ্বাসযোগ্য ভাবে এটাও জানাতে হবে যে সেই টাকার উৎস কোথা থেকে আসবে, সেই টাকা কোথা থেকে আসবে। ফলে যারা বাজেট তৈরি করছেন তাদের কাছে সবচেয়ে বড়, যারা নির্বাচনী ইস্তেহার তৈরি করছেন, অশোক লাহিড়ী আমি শুনেছি আছে সেখানে, তাপস রায় আছে, অশোক লাহিড়ী অর্থনীতিবিদ, তার কাছে কিন্তু মানুষ প্রত্যাশা করবেন যে বিজেপির প্রত্যেকটা ঘোষণার সাথে সাথে কোথা থেকে টাকা আসবে, টাকা সংস্থান হবে, সেটাও ইস্তেহারে থাকবে।